বাংলার ইতিহাস বড়ই বৈচিত্র্যময়। এর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান রকম রহস্য। বাংলার ইতিহাসে এমন এক বেগম রয়েছেন যাকে কলজে খেকো বেগম বলা হতো। বাংলায় তখন চলছে নবাবী আমল। সেই সময় বাংলার মসনদে বসলেন মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ এর একমাত্র কন্যা ছিলেন আজিমুন্নেসা বেগম। সেই কন্যাকেই তিনি জীবন্ত কবর দিয়েছিলেন নিজের রাজধর্ম পালন করতে। কেন করেছিলেন এক পিতা এমন, সেই সমস্ত তথ্যই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নবাব কন্যা আজিমুন্নেসা বেগম এক কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। সেই ব্যাধির কোনো রকম চিকিৎসা ছিল না। পরবর্তীকালে এক কবিরাজ এসে এক অদ্ভুত ধরনের চিকিৎসার কথা বলেন। তিনি একটি ওষুধ তৈরির কথা বলেন যাতে প্রয়োজন ৩ বছরের ছোট জীবন্ত বাচ্চাদের কলজে। তিনি কলজে ব্যবহার করে একরকম ওষুধ তৈরি করে দেন, কিন্তু তিনি নবাব এবং তার কন্যাকে জানান যে এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর পার্শ্ব প্রতিক্রিয়া এই যে ১ মাসের বেশি কেউ যদি এই ওষুধ খায় তাহলে এটি একরকম নেশায় পরিণত হবে। কিন্তু নবাব কন্যার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে মোটামুটি ১.৫ মাস মতো সেই ওষুধ খেতেও হতো। এইসব পার্শ্ব প্রতিক্রিয়া জেনেও নবাব এবং তার কন্যা আজিমুন্নেসা বেগম অনুমতি দেন কবিরাজকে সেই ওষুধ তৈরি করার। সেই ওষুধ নবাবের আদেশ মতোই সেই কবিরাজ শুরু করেন এই অদ্ভুত ওষুধ তৈরির কাজ, যার জন্য প্রতিদিন একটি করে ৩ বছর বয়সের ছোট জীবন্ত শিশুর প্রয়োজন হতো এবং তার যোগান আসত মূলত রাজার এই রাজত্ব থেকেই। কিন্তু ধীরে ধীরে যখন দেখা গেল যে শিশুর সংখ্যা কমতে শুরু করেছে, তখন আশেপাশের গ্রামবাসীরা রাজাকে এই অভাব অভিযোগ করতে থাকলেন। কিন্তু দীর্ঘ ১.৫ মাস পর যখন দেখা গেল নবাব কন্যা একেবারে সুস্থ হয়ে গিয়েছেন, তখন নবাব তার রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন যে এরকম আর হবে না। কিন্তু এই ওষুধের যে একটি পার্শ্ব প্রতিক্রিয়া ছিল, নবাব কন্যা কোনোভাবেই চেষ্টা করেও এই বাচ্চাদের কলজে খাওয়া কিছুতেই থামাতে পারলেন না। তাই তিনি গোপনে অনুমতি দিলেন যেন প্রতিদিন তাকে এরম ছোট একটি শিশুর কলজে দেওয়া হয় খাওয়ার জন্য, না হলে তিনি ভালোভাবে বাঁচতে পারবেন না। রাজকর্মচারীরা নবাব কন্যার এই আদেশ কোনোভাবেই ফেলতে পারলেন না। তারা গোপনে এই শিশু সংগ্রহের কাজ চালিয়ে যেতে থাকলেন। কিন্তু এইভাবে আর বেশি দিন চলতে পারে না। প্রজাদের কাছে এই কথা প্রকাশ হয়ে গেল ধীরে ধীরে যে নবাব কন্যাই এই কাজ করছেন। তাই প্রজারা পরবর্তীকালে দল বেঁধে নবাবের কাছে গেলেন বিচার চাইতে, যে তার নিজের কন্যা যদি সমাজে এইভাবে একের পর এক শিশু হত্যা চালিয়ে যেতে থাকেন তাহলে সমাজের কি অবস্থা হবে, রাজ্যে শান্তি কি করে ফিরবে। পুরো রাজ্যবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নবাব কন্যার এই অত্যাচারে। তারা দলবদ্ধ হয়ে একত্রভাবে গেলেন রাজার কাছে এর বিচার চাইতে, এবং রাজা পরবর্তীকালে বিচার বিবেচনা করে দেখলেন সত্যিই তো তিনি যদি তার কন্যাকে কোনোভাবে আটকাতে না পারেন তাহলে কি হবে তার নিজের রাজ্যের। তিনি তার কন্যাকে অনেকবার বললেন যে এই কাজ না করতে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তাই পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ নিজের রাজধর্ম পালন করেন এবং তার নিজের কন্যাকে তিনি নির্দেশ দেন জীবন্ত কবর দেওয়ার। পরবর্তীকালে এখন যে মসজিদটা আপনারা দেখছেন, এইখানেই এই মসজিদের নিচেই কবর দেওয়া হয়েছিল আজিমুন্নেসা বেগমকে। পরবর্তীকালে লোকমুখে তিনি কলজে খেকো বেগম নামেও পরিচিত হয়ে ওঠেন। এই যে মসজিদ, এর সিঁড়ির নিচেই কবর দেওয়া হয়েছিল আজিমুন্নেসা বেগমকে, যিনি ছিলেন নবাব সুজাউদ্দিনের স্ত্রীও বটে। এই দেখুন, এটাই হচ্ছে সেই মসজিদের ধ্বংসাবশেষ। আর একটু পরেই এই জায়গাটি আপনারা দেখছেন, এটিই হচ্ছে আজিমুন্নেসা বেগমের কবর। ওই দেখুন, এইখানেই কবর দেওয়া হয়েছিল সেই কলজে খেকো বেগমকে।